আমাদের বাংলাদেশের জন্য কোনো কারণে কল্যাণকর হবে সেটা দেখার বিষয়। আমরা কি ঘুরে ফিরে একটা পশ্চাৎপদ জনগোষ্ঠীর দিকে আগাচ্ছি সেটা দেখার বিষয়। এটা তো সমস্ত শিল্পী শিক্ষিত আজকে যদি না তারা এটা বোঝে, দুদিন পরে তাদের ঘাড়ে এই কোপটা এসে পড়বে। এটা আমি বহুবার বলেছি, এটা আজকে নতুন না। এবং সেই কাজটা এই পরিবর্তনের সময় ঘটেছে। আজকে শুধু ওই সাক্ষাৎকারে না, আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের পর নতুন অন্তর্বর্তী যে সরকার, এই সরকারের সময় কম করে হলেও ১০০-১৫০ কিংবা আরো বেশি হতে পারে একসময় যারা জঙ্গি বলে চিহ্নিত তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। একসময় যারা ব্লগার ছাত্র শিক্ষকদেরকে হত্যা করেছে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এই লক্ষণগুলো কি? এই লক্ষণগুলোর আপনার এই প্রসঙ্গটার সাথে আমি একটু পোস্টারটা দেখাচ্ছি, আপনাকে একটু দেখাচ্ছি আমি। আপনি যেহেতু নিয়ে আসলেন, এটা আপনি যেটা বলছিলেন যে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া, যেটা মাইক বেঞ্জো কিন্তু এই কথাটা বলছেন তার ইয়েতে, যে জুলাই আগস্টে এটা সরকারের একটা মানে বাইডেন সরকার একটা নীতি ছিল যে যারা তাদের প্রতিপক্ষ জঙ্গিবাদ, সেই যখন কোনো দেশে তারা তার সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই জঙ্গিবাদীদেরকে সেখানে আবার উস্কে দেওয়া হয়, যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেগুলি করলো। সেই একই পদ্ধতি তারা বাংলাদেশ সব ইয়ে করে। যেটা আপনি জানেন যে এখানে প্রায় ৭০ জন জঙ্গি জেল থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবার কিছু কিছু আছে তাদেরকে সরকার এদেরকে জামিন দেয়, এখন তারা পলাতক। আবার বেশ কিছু টপ টেরর যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, হত্যা খুন মারামারির ইত্যাদির, যারা জেলে ছিল তাদের ৭-৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এরা, এবং সবাই দেশ থেকে পলাতক। এর মধ্যে একটা পোস্টার আমি দেখাচ্ছি আপনাকে, আপনি নিশ্চয় দেখছেন। এখানে এখানে ৫ জন, সুইডেন আসলাম, কিলার আব্বাস, পিচ্চি হেলাল, ফ্রিডম বসু, ইমন, টিটন, এদের মতো যারা বড় বড় ঢাকা শহরের টপ টেরর ছিল, এই টপ টেরররা সরকার পরিবর্তনের ১ সপ্তাহের মধ্যে এরা জামিন নিয়ে পালিয়ে যায়। এবং সারা বাংলাদেশে এখন ঢাকা শহরে আপনি দেখবেন, চোখ তাকালেই দেখবেন এখন যেখানে সেখানে সন্ত্রাস হচ্ছে। ধারণা করা হচ্ছে এদের যারা পোষ্য তারাই এই কাণ্ডগুলি করছে। এবং অনেকের ধারণা যে সরকার এদের সাথে, এই গোষ্ঠীর সাথে আগে যে আন্দোলনের সময় এদের একটা যোগাযোগ ছিল, যোগাযোগের কারণে এদেরকে এখন আর নিয়ন্ত্রণ করতে পারছে না। নিচে আরেকটা যে দুটা ছবি আপনি দেখছেন, সেখানে হচ্ছে বিবিসির একটা রিপোর্টে আসছে, সরকার পতনের কয়েকদিন পরেই তারা একটা হিজবুত তাহরির নামে একটা সংগঠন, তাদের সেখানে খেলাফতের ইয়েতে প্রকাশ্যে একটা জনসভা করে। এবং ডান পাশে যে ছবিটা, ইমতিয়াজ সেলিম, হিজবুত তাহরির একজন মুখ্য সমন্বয়ক, তিনি সেখানে দাবি করেছেন ওনারা কিভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন পিছনে থেকে, নিজেদের নাম প্রকাশ করেননি সেখানে। তো আপনি যেটা বলছিলেন বিষয়টা সেটাই এখানে দেখানো হচ্ছে, যে এদেরকে কিভাবে সেখানে, এরা কিভাবে সেখানে কাজ করছে। তো এদের ভূমিকা নিয়ে বা সরকার কেন এখন কোনো কিছুকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি কি মনে করেন? ওই একেবারে মোক্ষম। আমি আপনার এই বিশেষ করে ছবিগুলো দেখার পরে আরো মনে হচ্ছে, আমি কথা প্রসঙ্গে এটা বলছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখুন এই হিজবুত তাহরিরের জন্ম কোথায়, কোন জায়গায়, পৃথিবীর কোন এলাকায় তারা মূলত তৈরি করে এই সংগঠনটি, তাদের ভূমিকা কি, তাদের সাথে বাংলাদেশের বিভিন্ন রকমের চিন্তক, আমরা বলবো তারা চিন্তা করে। এরা কিন্তু অশিক্ষিত মানুষ না, এরা কিন্তু শিক্ষিত মানুষ। এবং শিক্ষিত মানুষ যখন তার মস্তিষ্ক এবং তার মেধাকে একটা স্পেসিফিক কাজে ব্যবহার করে, তখন সেগুলো কিন্তু মারাত্মক হয়ে ওঠে। এবং সেটারই লক্ষণ দেখা যাচ্ছে। আমরা হিজবুত তাহরিরের এই আজকে বিশেষ করে জুলাই আন্দোলনের আগেও আমরা দেখেছি, তাদের হাতে দেখেন খেলাফতের সেই আইসিস এর পতাকা, লিটারেলি, এবং তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে সেটা উড়িয়েছে। এরা এই শক্তিগুলো কোথায় পেল, এই চিন্তাগুলো কোথায় পেল, এই অর্থগুলো কোথায় পেল, এগুলো সাধারণ মানুষের আসলে বোঝা খুব দরকার। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের তো আর খুব বৃহদাংশ মানুষ গ্রামে থাকে, যারা কৃষক শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু এগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা হয় না। কিন্তু বাংলাদেশে একটা শিক্ষিত মধ্যবিত্ত আছে, এই মধ্যবিত্ত শ্রেণী চিরকাল সচেতন ছিল।
তাদেরকে ফাঁকি দেওয়া খুব সহজ হয় না। এই শিক্ষিত মধ্যবিত্ত মুক্তিযুদ্ধের সময়ও ছিল, শিক্ষিত মধ্যবিত্ত ভাষা আন্দোলনের সময় ছিল। এই যে একটা ছোট্ট অংশ, তারা সংখ্যার দিকে চিন্তা করলে 16 কোটির তুলনায় তারা ছোট অংশ, কিন্তু তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে, এবং এটা নিয়ন্ত্রণ করে বলেই যারা আবার এদেরকে ব্যবহার করতে চায় তারাও জানে যে এই শিক্ষিত সমাজকে নিয়ন্ত্রিত করতে হলে ওই বিশ্ববিদ্যালয় কয়টাকে ধরতে হবে, কতগুলো শিক্ষককে ধরতে হবে, কতগুলো শিল্পীকে ধরতে হবে। তো যেটা বললাম, যে যারাই এই কাজগুলো করে, করার আগে যেন একটু তাদের বিবেক বোধ, একটু নিজেদের চিন্তাটাকে একটু ভাবায় যে আমার এই কাজটির আল্টিমেট